Hello and welcome friends. In this video, I am going to discuss MCQ on current affairs from April 19 to till date for the WBCS aspirants as well as UPSC aspirants. I am going to provide you the current affairs required for your exam preparation for last 1.5 year or more than that. Basically, current affairs play an important role in your exam preparation. Those candidates who are planning to write WBCS or UPSC in 2021 or 2022, last 2 or 3 years current affairs is going to be crucial for you. Even in these years UPSC civil service prelims examinations, few questions came back from 3 or 4 years that were in information back in 3 or 4 years or prior to that. So basically you need an extensive cover up of current affairs. My dear friends, তোমরা যারা 2021-22 WBCS বা UPSC দেবে তাদের জন্য আমি লাস্ট 2 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে প্রোভাইড করব, যাতে করে তোমাদের এক্সাম প্রিপারেশনটা কারেন্ট অ্যাফেয়ার্স উপরে ভালো হয়। কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা যেমন যেখান থেকে পড়বে সেই সঙ্গে সঙ্গে আমি তোমাদের এমসিকিউ ফরম্যাটে দেবো। এমসিকিউ ফরম্যাটে দেওয়ার সুবিধাটা কি হলো, তোমরা এমসিকিউ পেলে দেখবে সেটা মনে রাখতে সহজ হয় এবং সেই সঙ্গে সঙ্গে তোমাদের প্র্যাকটিসটাও হয়ে যাবে। Every day I will try to give you 10 questions on current affairs and I would like to request you to follow it day by day. Every day you follow it and I will try to provide you. In this way, I will cover the current affairs of at least last 2 years in the video series. My dear friends, আমি প্রত্যেকদিন একটা করে তোমাদেরকে ভিডিও দেবো যাতে করে at least 2 বছরের ভিডিও কারেন্ট অ্যাফেয়ার্সের উপর আমি তোমাদেরকে দিতে পারি এবং তোমরাও অ্যাট দ্য সেম টাইম ডে বাই ডে এটাকে ফলো করবে। প্রত্যেক দিন আমি 10টা করে দেবো, খুব কম কোশ্চেন্স, এবং প্রত্যেক দিন তোমরা চেষ্টা করবে সেই 10টা কোশ্চেনকে অ্যাটেম্প্ট করার। আমি এখানে আনসারটা দিইনি, কারণ কি আমি তোমাদেরকে পিডিএফটা প্রোভাইড করে দেবো টেলিগ্রাম চ্যানেলে। গ্রুপের লিঙ্ক আমি ইউটিউবের ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবে। সেখানে আমি পিডিএফটা দিয়ে দেবো, তাহলে কি হবে তোমরা নেক্সট টাইমেও সেটা প্র্যাকটিস করতে পারবে, সেই জন্য এখানে আমি আনসারটা দিই। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, লেটস স্টার্ট। ফার্স্ট কোশ্চেন, চুজ কারেক্ট স্টেটমেন্ট অর স্টেটমেন্টস অ্যাবাউট সিএসআইআর। সিএসআইআর এর ফুল ফর্ম কি না, কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। অপশন 1, it is an autonomous body that has emerged as the largest research and development organization in India. Number 2, CSIR is headed by Cabinet Minister for Science and Technology. CSIR লাস্ট কিছুদিন আগে পর্যন্ত নিউজে ছিল এবং একটা ইম্পর্টেন্ট অর্গানাইজেশন আমাদের দেশের, যারা সায়েন্টিফিক ইনোভেশন ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনের উপরে কাজ করে থাকে। বেসিক্যালি সিএসআইআর অটোনমাস বডি, কিন্তু তাদের ফান্ডিংটা আসে মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে। দেখো, ফার্স্ট অপশন ইজ কারেক্ট, ইট ইজ অ্যান অটোনমাস বডি দ্যাট হ্যাজ ইমার্জড অ্যাজ দ্য লার্জেস্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইন ইন্ডিয়া। দিস ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। সেকেন্ড ওয়ান ইজ ইনকারেক্ট, কারণ সিএসআর ইজ হেডেড বাই প্রাইম মিনিস্টার and Minister of Science and Technology is Vice President of the organization, and also CSIR is funded by Ministry of Science and Technology. Next, go to the next question. The 2+2 meet between India and Japan involves, দেখো কিছুদিন আগে এই অ্যাকর্ডেন্সটা ঘটেছিল, অলমোস্ট বছর খানেক হবে। জাপান এবং ইন্ডিয়ার মধ্যে 2+2 মিট হয়েছিল। এই মিটিংয়ে কারা কারা ইনভলভ ছিলেন? নাম্বার 1, ফরেন মিনিস্টার প্লাস ডিফেন্স মিনিস্টার, ফরেন মিনিস্টার প্লাস হোম মিনিস্টার, ফরেন মিনিস্টার প্লাস ফিনান্স মিনিস্টার। আনসার ইজ ফরেন মিনিস্টার অ্যান্ড ডিফেন্স মিনিস্টার। ফরেন মিনিস্টার অ্যান্ড ডিফেন্স মিনিস্টার from both the countries participated in a dialogue that was referred to as
2+2 dialogue between India and Japan. Question number third, Global Economic Prospect report is published by whom? Very much in news, and this kind of report is very important for exam. UPSC almost ask this kind of questions in prelims. Also, this is important for WBCS as well. Now, Global Economic Prospect report is published by World Bank. In the report, World Bank highlights the economic prospect and various dimensions of economic activity around the globe. Next question, question number 4. With reference to microfuel cell or microbial fuel cell MFC, which is are incorrect? You have to find out incorrect statement. Microfuel cell MFC, also termed as microbial fuel cell. First option, MFC converts chemical energy into usable electrical energy. Number 2, MFC powers small electronic devices such as laptops, cameras, and portable radios. Both the options are absolutely correct. Look, MFC, microfuel cell or microbial fuel cell, basically a kind of device which converts chemical energy into electrical energy, and in the process it uses bacteria as catalyst to oxidize organic and inorganic matter. So you can say it as also bacteria like organisms are used. You can say it is a bioelectrochemical system through which power is generated, electric power is generated, and you can find its application in power generation system, bio recovery, wastewater treatment, etc. Very important for your exam. Question number 5, which of the following grasslands are correctly matched? You have read about grasslands in your basic geography books, so I think you can mark it correctly. Brazil Campus, Argentina Pampas, Venezuela Llanos. So basically Argentina Pampas absolutely correct, Brazil Campus absolutely correct, and Venezuela Llanos, this is also a correct statement, correct match. So all the above are correctly matched. Question number 6, which of the following are considered as source of benzene emissions? নিম্নলিখিতের মধ্যে কোনগুলো বেনজিন এমিশনস করে? দেখো, benzene emission is kind of pollution and this is very risky and higher in our ambient. First option, vehicle exhaustion, volcanoes, forest fires, all of the above. Basically answer is all of the above. Through vehicle exhaustion benzene is emission, and in these years, that is the UPSC prelims examination that was conducted on 4th October 2020, the same questions have come, so you can understand the importance of these current affairs. Next question, which of the following is not a tributary of Kaveri river in Karnataka? নিম্নলিখিত অপশনগুলোর মধ্যে কোনটা কর্ণাটকাতে কাবেরী রিভারের ট্রিবিউটারি নয়, শাখা নদী নয়? দেখো, Amravati, Kabini, Arkavati, Laxmana Tirtha. Basically Amravati is flowing not in Karnataka but in Tamil Nadu, so this is your answer A, Amravati. Question number 8, choose which is are correct. নিম্নলিখিতের মধ্যে কোনটা correct? Climate and Clean Air Coalition to reduce short-lived climate pollutants is an unique initiative of G20 group of countries. The CCAC focuses on methane, black carbon, and hydrofluorocarbons. Climate and climate change action was very much in use for last couple of years, and you can expect questions from this kind of topic. So you have to be absolutely clear about this kind of questions. Short-lived pollutants like PM 2.5, PM10, etc. So basically CCAC is an initiative of UNEP, United Nations Environment Program, not G20. So your first option is incorrect. Second one, the CCAC focuses on methane, black carbon, and hydrofluorocarbons. Absolutely correct.
So option 2 is correct. Next, question number 9. Drug demand reduction program is initiated by Ministry of Health and Family Welfare, Ministry of Social Justice and Empowerment, Department of Petrochemicals, Department of Pharmaceuticals. My dear friends, for most of the cases, if you follow very cautiously, very tediously, then you can find that very often the ministry mentioned in the question goes wrong. So you have to be absolutely careful about such type of questions when you are marking your answer. So here, drug demand reduction program is basically initiated by Ministry of Social Justice and Empowerment. Now look, when the question is talking about drug, so immediately your attention goes to Ministry of Health. So you have to be cautious to attempt this kind of questions. Question number 10. Find correct statements. Institute of Aerospace Medicine (IIM) is a part of Indian Air Force. IIM along with DRDO will provide training for Gaganayan mission. দেখো বলছে ইনস্টিটিউট অফ এরোস্পেস মেডিসিন ডিআরডিওর সঙ্গে কাজ করছে গগনায়ন মিশনে যারা যাবে অ্যাস্ট্রোনটস তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য। ফার্স্ট ওয়ান is correct because IIM is a part of Indian Air Force, and second one is incorrect because IIM is working with ISRO and it is not DRDO. IIM is working with ISRO to train astronauts who will be sent to space for Gaganayan mission that is intended to be launched in 2022. So first one is correct, second one is incorrect. And something you should know about Gaganayan mission, that is Gaganayan mission is a manned space mission for India. It is India's first human space mission and it is expected to launch in 2022. 3 flights to be sent in orbit to rotate and one of them will be manned, and the manned space station will orbit in low earth orbit of an altitude of 300 to 400 km for earth, and it will orbit the earth for 5 to 7 days. So you should keep an eye also on Gaganayan because as it is expected to launch on 2022, you can expect questions from Gaganayan mission as well in 2021 or 2022 itself. So my dear friends, this is all 10 questions. These are all 10 questions for today. You attend it, revise it. If you want PDF for this, you can join me on my Telegram channel. I will give link of the Telegram channel in the description box, and you practice the MCQ questions, and the next day I will provide you another 10 questions. This way I can give you more than 1000 MCQ questions from current affairs, and that will be very much benefited for your WBCS or UPSC prelims examination. So I would like to request you to follow my channel, like it, share it and subscribe it, and also you press the bell icon before the subscribe beside the subscribe button so that you can have the notification of each video I make. I thank you all for your time. Have a great day.